কারণ ভাই একটু আপনার কাছে শুরুতে এই বিষয়টি জেনে পরে আরেকটি বিষয় আমি একটু আনবো আপনার দৃষ্টিতে। শুরুতে একটু জানতে চাই যে এই যেটির কথা বলল আরমান যেটি বললেন, আমরা তো এটিও দেখেছি যে আওয়ামী লীগের আমলে ওই সময়টাতে আওয়ামী লীগের যারা ক্ষমতাসীন ছিলেন তারা সকল মামলায় খালাস পেয়ে যেতেন। এখন আবার দেখা যাচ্ছে বিএনপি বা জামাতের যারা রয়েছেন, কখনো কখনো হয়তো এনসিপিরও যারা, তারা আবার সব মামলায় খালাস পেয়ে যাচ্ছেন অথবা ওই অর্থে শাস্তি হচ্ছে না। ঘটনাটি কি আসলে মিরাকেল? এটা হচ্ছে মিরাকল তো না, আমাদের দিকে লম্বা করে বললে বলা যাইতো, কিন্তু এটা বলা তো এই সুযোগ নাই। ভারতবর্ষের যে উচ্চ আদালত, একেবারে ধরেন যেটাকে ব্রিটিশদের প্রথম যে আদালত ছিল, সেইটাই আসলে পলিটিক্যাল আদালত হিসেবে কাজ করছে। একেবারে যদি ধরেন ওদের প্রথম রায়, সেই রায় হচ্ছে জুডিশিয়াল কিলিং ছিল। সেই ক্যারেক্টার থেকে বেরোনো গেল না কেন 2 বার স্বাধীন হওয়ার পরও, এইটা হচ্ছে আসলে ভাবার বিষয়। যে আপনি ব্রিটিশ থেকে 47-এ স্বাধীন হলেন, তারপরে আদালতকে স্বাধীন করা গেল না। 71 একদম যুদ্ধ করে স্বাধীন করলেন, তারপরে স্বাধীন করা গেল না। এইখানে রায় দিয়ে স্বাধীন করার কথা বলা হলো 72-এর সময়, তারপরে স্বাধীন যে হইল না, এই দুইজনের আলোচনার বাইরেও এমনি মানুষ জানে। এটা আমরা যতই ধরেন বিভিন্ন কায়দায় আলোচনা করার চেষ্টা করি, কিন্তু এইটা এখনো পর্যন্ত একেবারেই একটা পলিটিক্যাল বিশেষত উচ্চ আদালত, পলিটিক্যাল গভর্নমেন্টের পলিটিক্যাল ডিসিশনগুলিকে আসলে কার্যকর করে আসছে এখন পর্যন্ত, এটাই দেখা যাচ্ছে। বিশেষত 24-এর পরে এইটা একেবারেই ধরেন কোনোভাবে কাম্য ছিল না। 24 ওই জায়গাগুলি থেকে আসলে আদালতকে, সংসদকে, পুলিশকে এগুলি বের করবে, এরকম একেবারে একটা কংক্রিট জায়গা থেকে মুভমেন্টটা ছিল। মুভমেন্টের মধ্যে হাসিনার অপসারণের দাবি যতটা ছিল, একইভাবে স্বৈরতন্ত্রের যে উৎস, স্বৈরতন্ত্রের যে সাংবিধানিক ভিত্তি, এগুলি শেষ করার কথা ছিল। তো সংবিধানে স্বৈরতন্ত্রের সাংবিধানিক ভিত্তিগুলির মধ্যে একটা হচ্ছে বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনে থাকা। কিন্তু এইটা এখন পর্যন্ত আমাদের 1 বছর পার হইল, এখন পর্যন্ত আমরা এটাকে একেবারেই পলিটিক্যাল গভর্নমেন্ট, যদিও গভর্নমেন্ট পলিটিক্যাল না, এখন যে গভর্নমেন্ট আছে তাকে পলিটিক্যাল গভর্নমেন্ট বলা যাবে না, কিন্তু ফাংশনের দিক থেকে মনে হবে যে এটা আসলে অন্য যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের মতো, একটা পলিটিক্যাল গভর্নমেন্টের মতোই কাজ করছে, কিংবা তার অধীনে এরকম হচ্ছে। এই বিষয়টা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, এবং এখান থেকে আমাদের বেরোতেই হবে। এবং এটা বেরোনোর প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে আমি এটা মনে করি না। আমি মনে করি সনদ নিয়ে কথা হচ্ছে, এখনো পর্যন্ত এটার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, বিচার বিভাগের সংস্কারের এক ধরনের কিছু কিছু কাজ হচ্ছে। একটা জিনিস হয় যে এটা একটা ধীর প্রক্রিয়া, মানে আপনি বিচার বিভাগকে এরকম করতে পারেন না যে আজকে এরকম ছিল কালকে ওইরকম হয়ে যাবে, দিনে দিনে এটার একটা সময় লাগে, সময়ের ভেতর দিয়ে। কিন্তু এই জিনিসগুলি আমাদের আশঙ্কাকে দূর করে না, আশঙ্কাটাকে বাড়ায় যে সত্যি সত্যি কি আমরা এটা এই পথে হাঁটতেছি নাকি আগের পথেই রয়ে গেলাম। আরেকটা বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই, আজকে এটিও নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলে তিনি জনপ্রতিনিধি বা সরকারি কোনো পদ বা দায়িত্বে থাকতে পারবেন না। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সেকশন 23-এ যুক্ত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যদি পরে বিচারে ওই ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি নির্দোষ প্রমাণিত হন, তাহলে কি হবে? রাষ্ট্র কি ক্ষতিপূরণ দেবে? না, সেটাই হচ্ছে ধরেন এখন পর্যন্ত বিচারের ক্ষেত্রে এবং নির্বাচনের ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের আদালতের যে ধরেন অ্যাক্টিভিজম যদ্দূর আছে, যা যা যে ডিসিশন আছে, সেইগুলি এই আইনটার সাথে আসলে যায় না। এই আইনটার ধরেন এই আইনটা আজকে 24-এর পরে তৈরি করা হলো, বিষয়টা এরকম না। আইনটা আগেও ছিল, এর আগেও এখানে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দল ছিল, তাদের আসলে বিচার প্রক্রিয়াও ছিল। কিন্তু যেটা হয়েছে যে এইবার এটা নতুন করে যেটা যুক্ত করা হলো নির্বাচনকে সামনে রেখে, সেইটা আসলে আপনি যে কথাটা তুললেন এরকম অনেক প্রশ্নের জন্ম দেবে বলে আমার নিজের মনে হয়। এই বিষয়গুলিকে ঠিক বিচার হওয়ার আগে বিচারিকভাবে এটাকে বন্ধ করার যে চেষ্টা করা হচ্ছে, এইটা আমার কাছে মনে হয় যে সঙ্গতিপূর্ণ না। যেমন ধরেন এর আগে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু তার কার্যক্রমকে স্থগিত করা হলো। আপনি যদি তার সাথে মিলে আপনি বলতেন যে যেই দলটা আসলে রাজনৈতিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না,
সেই দলের সদস্যদের তো নির্বাচনে আসলে এটা তো রাজনৈতিক কার্যক্রম, সেটা কেউ নির্বাচন নিতে পারে। কমিশন বলেছে। সেটা তো ধরেন একটা হইতে পারে, কিন্তু যখন আসলে কোনো একটা বিষয়কে আপনি বিচারের প্রক্রিয়ার মধ্যে নিয়ে বলছেন যে যারা যারা আসামি তাদের প্রাথমিকভাবে চার্জশিট হলেই সে আর মানে নির্বাচনে অংশ নিতে পারবে না। তো আমরা এর আগে কি করতাম, এমনকি বিচার হইলে আপিল পর্যন্ত পেন্ডিং থাকাকালীন সময়ে আমরা বিচারের ব্যাপারটাকে সাসপেন্ড করার কথা বলতাম, এবং এই সাসপেনশনের মামলা করে আমরা দোষী সাব্যস্ত হয়েছে এরকম লোকদেরকে পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতাম। এখন এটা আপনি বলতে পারেন যে গণহত্যার অপরাধ কিংবা আসলে মানবতা বিরোধী অপরাধ তো আপনার পেনাল কোডের অপরাধের সাথে যাবে না, সেটা যাবে না, এটা ঠিক আছে। কিন্তু এই গণহত্যার অপরাধের ব্যাপারে আসলে আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই বিচারিক কার্যক্রমকে আরো অনেক বেশি এক্সপিডাইট করা দরকার ছিল। কিন্তু যেহেতু আমরা এক্সপিডাইট করতে পারি নাই, তখন আমার কাছে মনে হয়েছে যে তড়িঘড়ি করে এই বিচারকে সামনে রেখে আসলে আর এই নির্বাচনকে সামনে রেখে আইনকে পরিবর্তন করা হচ্ছে। সেইটা আসলে ন্যায় বিচারের দৃষ্টিতে কতটা টিকবে ভবিষ্যতে, এই প্রশ্ন কিন্তু আপনি যেটা তুলছেন এটা থেকে যাবে।